আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের মতো চাকরি প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। ঝিরিঝিরি এই বৃষ্টিস্নাত সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের এক্সক্লুসিভ মডেল টেস্টে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যুক্ত করা হয়েছে আমাদের আজকের এই মডেল টেস্টটিতে। আশা করছি আমাদের আজকের এই ক্লাসটি আপনাদের জন্য সামান্যতম হলেও উপকারে আসবে ইনশাআল্লাহ। যথারীতি গণিত এবং ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ আজকেও থাকছে গণিতের সুপার টেকনিক। আপনাদের চাকরি জীবনের এবং আপনাদের চাকরি প্রস্তুতি সংক্রান্ত যারা সংগ্রাম করছেন, আপনাদের সফলতা কামনা করে শুরু করছি আমাদের আজকের এক্সক্লুসিভ মডেল টেস্টটি। শুরুতেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? সাধারণ জ্ঞানের সবচেয়ে কনফিউশনজনিত যে প্রশ্নটি সেটি হচ্ছে এটি। দীর্ঘতম এবং বৃহত্তম নিয়ে অনেক সময় ঝামেলার সৃষ্টি হয়। পৃথিবীর দীর্ঘতম নদী যদি বলা থাকে সেক্ষেত্রে হবে নীল নদ, যদি বৃহত্তম কথা থাকে তখন হবে আমাজন। ১, ৩, ৬, ১০, ১৫ এবং ২১ নাকি? হ্যাঁ, তাহলে এখানে এই পরবর্তী দশম পদ কতটি হবে? তাহলে এখানে আমাদের পার্থক্যগুলো বুঝতে হবে। ১-এর থেকে পার্থক্য কি হয়েছে? ১ থেকে পার্থক্য ২, এখানে পার্থক্য ৩, ৪, ৫, ৬, এরপরে হবে ৭, তখন হবে কত? ২৮। ২৮ এর পরে আমাদের কত হবে? এখানে হলো কত? ৬, তারপরে ৭, এরপরে হবে ৮। ৮ যদি হয় তাহলে হবে ৩৬, তারপরে যদি হয় কত হবে? ৮ এর পরে কত হবে? এখানে আমরা পার্থক্য ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, এরপরে হবে ৯, ৯, ৬, ৩৫, তাহলে এখানে হবে ৪৫ হবে। এরপরে যদি আমরা ১০ করি তাহলে হবে কত? ৫৫। তাহলে আমাদের এখানে কয়টা ছিল? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। আমরা কিন্তু দশম পদটা পেয়ে গেছি। তাহলে দশম পদ এখানে কত হবে? ৫৫ হবে সঠিক উত্তর। সুয়েজকাল সংযোগ করেছে। সুয়েজকাল সংযোগ করেছে কাকে? মূলত ভূমধ্যসাগর লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে। a প্লাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল টু রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ারের মান কত? গতকালের ক্লাসেও সুন্দরভাবে বোঝানো হয়েছিল। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে এখানে আমরা যেটা করব খুবই ইজিলি করব, মান স্কোয়ার মাইনাস টু। যেহেতু এখানে প্লাসের মান রয়েছে আমরা এখানে মাইনাস টু করব। তাহলে এখানে মান কত ছিল আমাদের? রুট ওভার থ্রি স্কোয়ার মাইনাস টু, স্কোয়ার রুট কেটে গেলে হবে থ্রি মাইনাস টু ইকুয়াল ওয়ান, এবং এটিই হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের ঘ নাম্বার হবে সঠিক উত্তর। এরপরে যেটি বলা রয়েছে, আর্কিমিডিস কোন দেশের অধিবাসী ছিলেন? আর্কিমিডিস মূলত গ্রিসের অধিবাসী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন ১৯১৩ সালে। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে আমাদের বর্গক্ষেত্রের কর্ণটা বের করে নিতে হবে। তাহলে কর্ণ সমান কত? তাহলে বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে এখানে কি হবে? রুট ওভার আমাদের কত রয়েছে এখানে? দৈর্ঘ্য ৮ ফুট, তাহলে ৮ স্কোয়ার প্লাস ৮ স্কোয়ার, তাহলে ৮ ৮ ৬৪ আর ৬৪, তাহলে ৬৪ যোগ, আচ্ছা সরি, তাহলে রুট ওভার ৬৪ যুক্ত ৬৪, তাহলে আমাদের এখানে কত হবে? রুট ওভার ১২৮। তাহলে এখন যদি রুট ওভার ১২৮ হয় তাহলে এটাকে যদি ক্ষেত্রফলে পরিণত করা হয় তাহলে স্কোয়ার করতে হবে। তাহলে রুট ওভার ১২৮-এর উপরে স্কোয়ার, স্কোয়ার রুট কেটে গেলে শুধু হবে ১২৮, আর এই ১২৮টাই হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এখানে ১২৮ বর্গফুট হবে সঠিক উত্তর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর? গভর্নরের মেয়াদ সাধারণত ৪ বছর করা হয়ে থাকে। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি পালন করা হয় জুন মাসে। ১, ২, ৩, ৪ যোগ, এরপরে আমাদের ডট ডট কখনো ৯৯ থাকে, কখনো ৪৯, ৫০ থাকে। তাহলে এটার একেবারে ইজিলি যেটি করবেন সেটি হবে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড টু। এনটা হচ্ছে 99 গুণন ১০০ ডিভাইডেড টু, তারপরে হবে 99 গুণন ২ দিয়ে ১০০কে কাটলে হবে ৫০,
তাহলে এখানে আমাদের অ্যান্সারটা আমরা এটা যোগ করলেই পেয়ে যাব। আমরা শূন্যটা বাদ দিয়ে এখানে লিখলাম 5 নং 45 49 50টা হবে। যদি 100 পর্যন্ত হয় তখন হবে সেটা 50-50, আর যদি আমাদের যদি 99 পর্যন্ত হয় তাহলে এটা হবে 49-50। এটি হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। সিএনজি এর অর্থ কি? সিএনজির অর্থ হচ্ছে বা পূর্ণ রূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ইইউ বা ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? এই প্রশ্নগুলোর ক্ষেত্রে একটুখানি আপডেট প্রশ্ন জানতে হবে, যেহেতু আমাদের এখানে অপশন রয়েছে 26-28। একসময় 28 ছিল, বর্তমানে 27 হয়েছে। অপশন অনুযায়ী আমরা অ্যান্সার করব 28, তবে সঠিক উত্তর বা বর্তমানে আপডেট তথ্য হচ্ছে 27টি দেশ। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের জন্য সর্বপ্রথম কারা এসেছিলেন? সর্বপ্রথম এসেছিলেন পর্তুগিজরা। ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন কে? ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ। এক্স প্লাস 1/x = √3 হলে x³ + 1/x³ এর মান কত? তাহলে সেম একইভাবে আমরা মান কিউব -3 ইন্টু মান করব। তাহলে কি করব? মান কিউব -3 ইন্টু মান। তাহলে আমাদের এখানে 3√3 - 3√3 = 0। সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে অঙ্কটি করতে। তাহলে এখানে গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এরপরে x + y = 6, xy = 8 রয়েছে। তাহলে x - y টোটাল স্কয়ারের মান কত? এখানে আমরা এমন দুটি সংখ্যা নির্ধারণ করব যাতে এই দুইটি শর্ত ফিল আপ হয়। তাহলে 4 + 2 = 6, 4 × 2 = 8। তার মানে x এর মান যদি 4 ধরা হয়, y এর মান যদি 2 ধরা হয়, তাহলে আমাদের প্রদত্ত শর্ত দুটি মেনে চলে। তাহলে এখানে 4 - 2 করলে হবে কত? 2, 2 উপরে স্কয়ার = 4। এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা খুব সহজে বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা আপনাদের জন্য ছোট্ট একটা কাজ থাকবে। আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং আমাদের এই এইচডব্লিউর উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের গতকালের ভিডিওতে কমেন্ট করেছিলেন রংপুর থেকে শামিমা আক্তার, আলামিন, এরপরে পাবনা থেকে শিমু ইসলাম, পটুয়াখালী থেকে মোহাম্মদ বেলাল হোসেন, চিরির বন্দর থেকে জামিল ইসলাম, হবিগঞ্জ থেকে সুবর্ণা রানী দাস, আরও লিখেছেন ঠাকুরগাঁও থেকে ভাবনা পাল, বদিউজ্জামান, দিনাজপুর থেকে শর্মণি, কুড়িগ্রাম থেকে সুমি, আব্দুর রহিম, যশোর থেকে লিখেছেন সোহাগ হোসেন, কক্সবাজার থেকে জোসনা আক্তার, গাইবান্ধা থেকে স্বপ্নের আতিকা, সাতক্ষীরা থেকে আলামিন, সুকুমার ত্রিপুরা লিখেছেন খাগড়াছড়ি থেকে। সুকুমার ত্রিপুরা, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন পাহাড়ির বর্তমান অবস্থা কি। এছাড়াও বগুড়া থেকে আকলিমা রয়েছে, ঢাকা থেকে রয়েছে আতাহার রুবেল, এবং ফরহাদ হোসেন লিখেছে স্যার গত 18তম এনটিআরসি পরীক্ষায় আপনার ভিডিওগুলো দেখে পাশ করেছি, লিখিত পরীক্ষাও দিয়েছি, দোয়া করবেন যাতে লিখিত পরীক্ষায় পাশ করতে পারি। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। শুধু আপনিই নন, যারা 18তম লিখিত পরীক্ষা দিয়েছে সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আপনারা কোয়ালিফাই করুন, ভাইভাতে উত্তীর্ণ হয়ে একজন আদর্শ শিক্ষক হয়ে দেশ জাতি গড়ার শপথ নিন, এটাই আমরা কামনা করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ভবিষ্যতে আমাদের সাথে যুক্ত থাকবেন বলে আশা রাখছি। খানকাহ মূলত কি? খানকাহ হলো সুফিদের আস্তানা বোঝানো হয়ে থাকে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে বাউল গানকে কোন ধরনের সাহিত্য বোঝানো হয়? বাউল গানকে তত্ত্ব সাহিত্য বোঝানো হয়ে থাকে। বাংলা ভাষায় কে প্রথম কোরআন শরীফ অনুবাদ করেন? এখানে গিরিশচন্দ্র সেন। কবি গানের রচয়িতা ছিলেন কারা? কবি গান রচনা করতেন ওই সকল হিন্দু ধর্মের অবলম্বনী, মানে নিম্ন বর্ণের যারা হিন্দু ছিল, তারা, উচ্চ বর্ণের হিন্দুরা এই কবি গানগুলো রচনা করতো না। চাচা কাহিনীর লেখক কে ছিলেন? এটি লেখক ছিলেন সৈয়দ মুস্তফা আলী। পঞ্চপাণ্ডব বলা হয় কাদেরকে? মূলত রবীন্দ্র পরবর্তী যুগ অর্থাৎ 30-এর দশকে যারা কবি ছিলেন, এরকম প্রখ্যাত 5 জন কবিকে পঞ্চপাণ্ডব বলা হয়ে থাকে। এখানে 30-এর বা 30 দশকের কবি বলা হয়ে থাকে। জসিমউদ্দিনের রচনা কোনটি? জসিমউদ্দিনের রচনা এখানে রয়েছে বালুচর। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের এই সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীর
আপনাদের প্রস্তুতিতে সহায়তা করার জন্য ছোট কিছু পিডিএফ শীট তৈরি করা হয়েছে বাংলা ইংরেজি গণিতের ব্যাখ্যা সহ এবং সাধারণ জ্ঞান রয়েছে আপডেট তথ্য সম্পর্কে। আপনারা চাইলে পিডিএফ শীটটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া বিস্তারিত নিয়ম অনুসারে খুব সহজেই সংগ্রহ করতে পারেন নামমাত্র মূল্যে। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতা কে? এটি রচনা করেছিলেন অতুল প্রসাদ সেন। ম্যান ভার্সেস সুপারম্যান বা ম্যান অ্যান্ড সুপারম্যান, তাহলে ম্যান ভার্সেস সুপারম্যান বিষয়গুলো এমনটা না। ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রিটেন বাই, এটি রেকনা করছেন জর্জ বার্নার্ড শ। এ ফ্যান্টাসি ইজ, এ ফ্যান্টাসি বলতে এন ইমাজিনারি স্টোরি বোঝানো হয়ে থাকে। দ্য কারেক্ট স্পেলিং, এখানে হ্যামারাস রয়েছে, তাহলে এখানে হ্যামারাস বানানটা হবে HUMOROUH, যেটা আমাদের গ নাম্বার অপশনে রয়েছে। দ্য ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু, ইকোলজি শব্দটা বা ইকোলজিক্যাল শব্দটা কার সাথে সম্পর্কযুক্ত? এটা অবশ্যই এনভায়রনমেন্ট বা পরিবারের সাথে, পরিবেশের সাথে যুক্ত। ডু অর ডাই ইজ এ, যেহেতু অর দ্বারা দুইটা শব্দকে যুক্ত করা হয়েছে তাহলে নিশ্চিত এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হার্ট? হার্ট এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে হার্টেনিং, যদি অ্যাডভার্ব থাকতো তখন সেটা হয় দ্য হার্টিলি। ম্যান ইজ ড্যাশ আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট, তাহলে এখানে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ফেট। হুইচ ওয়ান ইজ কারেক্ট, তাহলে এখানে বলা আছে হোয়াট ইজ দ্য টাইম ইন ইয়োর ওয়াচ, তাহলে এখানে হাত ঘড়ির সময় দেখা বোঝাতে বাই ইয়োর ওয়াচ কথাটি ব্যবহার করতে হয়। তাহলে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়িতে সময় কত বা এখন সময় কত। আই প্রিফার টি ড্যাশ কফি, তাহলে তুলনা বোঝাতে কি করতে হয়? বিগত বেশ কয়েকটা ভিডিওতে বলা রয়েছে তুলনা বোঝাতে বলুন আপনারা রাইট টু ব্যবহার করতে হয়। আই প্রিফার্ড টি টু কফি। শি ওয়াজ রিডিং আ বুক, দ্য বেস্ট প্যাসিভ ফ্রম উইল বি, তাহলে বেস্ট প্যাসিভ ফ্রম হবে এ বুক ওয়াজ বিং রিড বাই হার, এটি হবে সঠিক উত্তর। চেঞ্জ দ্য ন্যারেশন, আই সাইড ডু ইট, আমি বললাম এটা করো, তাহলে যখন এটা করো বলবো নিশ্চয়ই এটা আদেশ হবে, তাহলে আই অর্ডার টু ডু ইট, আমি এটা করতে আদেশ করলাম। আই হ্যাভ গ্রেট রেসপেক্ট ড্যাশ হিম, তাহলে কারোর প্রতি যদি আমরা সম্মান করি তাহলে কারো প্রতি সম্মান করি না তার জন্য সম্মান করি, এখানে এই ধরনের একটা প্রশ্ন হয়, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে করব ফর, কারণ তার প্রতি বা তার জন্য আমার অগাধ সম্মান রয়েছে, ভালোবাসা রয়েছে, এইরকম কথা। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এটা একটা এডিয়মস যার অর্থ তল্পি তল্পা গুটিয়ে বা তল্পি তল্পা সহ কোনো কিছু না রেখে, অর্থাৎ লিভিং নাথিং বিহাইন্ড, কোনো কিছু না রেখে চলে যাওয়া। এ দেহে প্রাণ নাই, এই বাক্যে দেহে কোন কারকে কোন বিভক্তি, তাহলে কোথায় প্রাণ নাই? দেহে স্থান বোঝাচ্ছে অধিকরণ কারক, তাহলে এ দেহে, তাহলে এটা অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। বাংলাদেশে মেট্রিক পদ্ধতি চালু হয়েছিল কত সালে? 1982 সালে বাংলাদেশে মেট্রিক পদ্ধতি চালু হয়েছিল। 1 মাইল সমান কত কিলোমিটার? 1 মাইল থেকে কত কিলোমিটার বা কিলোমিটার থেকে মাইল দুটোই কিন্তু জানতে হবে। 1 মাইল থেকে কিলোমিটার হলে 1.61 কিলোমিটার, আর যদি কিলোমিটার থেকে মাইল হয় তাহলে 0.62 মাইল হয়ে থাকে। নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা এখানে বের করার একটা ট্রিক বের করতে হবে, যেমন 91কে আমরা 13 দ্বারা ভাগ করতে পারি, 87কে ভাগ করা যেতে পারে, 43কেও 13 দ্বারা বা অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ করা যেতে পারে, তবে 47 সংখ্যাটাকে ভাগ করা যায় না বা এটি বিভাজ্য নয়, তাহলে এটি হবে আমাদের প্রকৃত মৌলিক সংখ্যা। নিচের ক্রমটির পরবর্তী সংখ্যা কত? তাহলে এখানে মোট 6টি সংখ্যা রয়েছে, তাহলে এখানে 6টি অঙ্ক রয়েছে, তাহলে 3 4 6 5 9 6, এখানে একটুখানি খেয়াল করবেন আমাদের দুই ধরনের সিকোয়েন্স রয়েছে, 3 6 9, এরপর রয়েছে 4 5 6, আমাদের এটার দরকার নাই, 3 3 6 3 9 3 12, অর্থাৎ এই জায়গাটাতে 12 হবে, তাহলে 12টাই হচ্ছে সঠিক উত্তর। 30টি আম ও 36টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়া যাবে অথবা ভাগ করে দেওয়া যাবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা অনেক সময় কনফিউশন হয়, বিশেষ করে পরীক্ষার হলে যাওয়ার পরে, যে আদৌ কি এটা লসাগু করব নাকি গসাগু করব।
আপনাদের বলে রাখি, কখন বুঝবেন, কিভাবে বুঝবেন এটা লসাগু নাকি গসাগু, ভালো করে একটু খেয়াল করে দেখুন এখানে কথাটা। সর্বোচ্চ কতজন, বৃহত্তম সংখ্যাটি, সবচেয়ে বেশি বার, এই জাতীয় কথা যখন উল্লেখ থাকবে তখন করতে হবে গ সা গু। আমি আবারও বলছি, সর্বোচ্চ, বৃহত্তম, বড়, সবচেয়ে বেশি, এই কথাগুলো উল্লেখ থাকলে গসাগু, এবং ছোট, ক্ষুদ্রতম, সবচেয়ে কম বার, এই কথাগুলো থাকলে হবে লসাগু। তার মানে 30 এবং 36 এর গসাগু কোনটি হবে? এখানে 6 হবে সবচেয়ে, তার মানে 6 দিয়েও 30-কে ভাগ করা যায়, 36-কেও ভাগ করা যায়, তার মানে এটি হবে গসাগু। এরপরে রয়েছে পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক যদি পানি ভর্তি হয় তখন তার ওজন হয় 7 কেজি। খালি বালতির ওজন কত? তাহলে এটা নর্মালি যদি আমরা করতে যাই কিভাবে করব? নর্মালি যদি আমরা করি তাহলে জাস্ট এই যে 12 কেজি থেকে 7 কেজি বিয়োগ করব, তাহলে কত হলো? 5 কেজি। তাহলে এখন 7 - 5 = 2, তাহলে 2 কেজিটা হচ্ছে আমাদের খালি বালতির ওজন। আমি আবারও বলছি, মোট ওজন থেকে আমাদের অর্ধেক পানি ভর্তি এটা বাদ দিতে হবে, 12 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 5। এবারে এই 7 থেকে আমরা 5 যদি বিয়োগ করি তাহলে খালি বালতিটুকুর ওজন কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে সঠিক উত্তর হবে 2 কেজি। যদি আপনাদের কাছে এটাও ঝামেলা মনে হয় তাহলে এভাবে করবেন, 12 বিয়োগ 7 5 কেজি। তাহলে অর্ধেক পানির ওজন কত হলো? 5 কেজি হলো। তাহলে পুরো বালতির পানির ওজন কত? 5 গুণন 2 10, তাহলে 10 থেকে 12 বিয়োগ করলেও হবে 2 কেজি। খালি বালতির ওজন এখানে 2 কেজি। এরপরে রয়েছে 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য যদি 3000 টাকা হয়, 3টি ভেড়ার মূল্য কত? আসলে কি পাওয়া যায় 2টি গরুর মূল্য 3000 টাকায়? 3 লক্ষ হতে হতো। আচ্ছা, কথায় আসি, এখানে 2টি গরুর মূল্য কত? 3000 টাকা। তাহলে আরও 2টি গরুর মূল্য 3000 টাকা, আরও একটি গরুর মূল্য 1500 টাকা। তাহলে মোট কত হলো 5টি গরু? তাহলে এখানে হবে 3 3 6 7500 টাকা। তাহলে 7500 টাকা হচ্ছে কত? 5টি গরুর মূল্যের সমান। আর এই 5টি গরু সমান 15টি ভেড়া। তাহলে এখন 7500-কে আমরা যদি 15 দ্বারা ভাগ করি তাহলে যেটা হবে সেটা হবে একটি ভেড়ার মূল্য। এবং একটি ভেড়ার মূল্য যদি আমরা এখানে জাস্ট 15 দিয়ে যদি আমরা 7500-কে কাটি তাহলে আমাদের হবে কত? 500। তাহলে 500 গুণন 3 1500 টাকা। তাহলে এই 1500 টাকা হবে 3টি ভেড়ার মূল্য। এরপর রয়েছে x/y = যদি 5/6 হয় তাহলে 3x/5y = কত? তাহলে এখানে বলে আছে 5, এবং তাহলে এখানে 3 5 এ 15, 5 6 30, 15 এবং 30। তাহলে 15 30-কে যদি আমরা অনুপাতে করি তাহলে 1:2 হবে। তাহলে সঠিক উত্তর হবে 5টি লিচু যে দরে ক্রয় করা হয় 4টি লিচু সেই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? একদম ইজি একটি অঙ্ক রয়েছে। 5টি কিনছি, 4টি বিক্রয় করছি, টাকার পরিমাণ উল্লেখ নাই, তাহলে এই ক্ষেত্রে যেটা করতে হবে পার্থক্য গুণন 100, পার্থক্য গুণন 100, পার্থক্য 1 গুণন 100, পার্থক্য এর পরিবর্তে আমাদের বিক্রয় কত করছি? 4টি করে। তাহলে 4 দিয়ে 100-কে কাটলে কত হবে? 25। তার মানে 25% লাভ হয়েছে। লাভ ছাড়া ইদানিং কেউ ব্যবসা করে না। বিশেষ করে বাংলাদেশে বর্তমানে ইলিশের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, একের পর এক স্টক করছি, দাম বৃদ্ধি পেলে ছেড়ে দিচ্ছি। এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। পরবর্তী প্রশ্নে আমরা যাব। মুনাফার হার 5.5% থেকে 2.5% হয়, এক ব্যক্তির বার্ষিক আয় 15 টাকা কমে গেল, তার মূলধন কত? তাহলে কত কমে গেছে? 5.5 থেকে 2.5%, তার মানে 3% কমে গেছে। আর এই 3% সমান কত? 15 টাকা। তাহলে 1% সমান কত? 15/3 মানে 5 টাকা। তাহলে 100% সমান কত? 5 গুণন 100, 500 টাকা। তাহলে এই 500 টাকাই হচ্ছে তার মূলধন। আশা করছি বিষয়টা খুব সহজে বুঝতে পেরেছেন। যে গাছে ফুল ধরে, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলা হয় বনস্পতি। বাংলা সাহিত্যে মধ্যযুগ কোন সময়কে বলা হয়? 1201 থেকে 1800 সাল পর্যন্ত এই সময়টুকুকে বলা হয় মধ্যযুগ। তবে এই মধ্যযুগের মধ্যে অন্ধকার যুগও কিন্তু বিদ্যমান, যা 1201 থেকে 1350 পর্যন্ত বিস্তৃত ছিল। এরপরে রাজশেখর বসুর ছদ্মনাম কি? রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম।
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? যুগবাণী, রুদ্রমঙ্গল, মধুমালা এগুলো কাজী নজরুল ইসলামের রচনা। সিন্দাবাদ ফারুক আহমেদের রচনা, সুতরাং এটি কাজী নজরুল ইসলামের নয়। কোনটি খাঁটি বাংলা শব্দ নয়? খাঁটি বাংলা আমরা যদি খুঁজি, মই, ডাব, চাউল তিনটি খাঁটি বাংলা শব্দ, তার মানে নিশ্চয় পানি এটি খাঁটি বাংলা শব্দ নয়। অতিভুজের বিপরীতে থাকে কোনটি? তাহলে আমরা একটু যদি চিত্র অঙ্কন করি, সমকোণী ত্রিভুজের চিত্র, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা অতিভুজ, অতিভুজের বিপরীতে থাকে সমকোণ, তাহলে সঠিক উত্তরটি হবে সমকোণ। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য এটি অনুবাদ করেছেন কে? এটি শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ ওয়া জুলাইখা থেকে তিনি অনুবাদ করেছেন, তাহলে সঠিক উত্তরটি হবে শাহ মোহাম্মদ সগীর। কবি জীবনানন্দ দাশের জন্মস্থান কোথায়? কবি জীবনানন্দ দাশের জন্মস্থান বরিশাল। ঢাকায় সর্বপ্রথম সুবা বাংলার রাজধানী স্থাপিত হয় কত সালে? এটি হয়েছিল 1610 সাল। 6% হারে 9 মাসে 10,000 টাকার মুনাফা কত? তাহলে 6% হারে 10,000 টাকা, আমরা যদি 6% হারে 10,000 টাকা 1 বছরের বের করি তাহলে কত হবে? 600 টাকা হবে। তাহলে 9 মাসে কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে 9 মাসে নিশ্চয় 600 টাকার চেয়ে কম হবে। তাহলে এটা আমরা করব, 600-র কাছাকাছি দুটো রয়েছে, এটি হবে না, তাহলে আমরা সরাসরি ক্যালকুলেশনে যাই। ক্যালকুলেশনে কিভাবে করতে হবে? এখানে আমরা কত 600 টাকা করলাম কত মাসে? 12 মাসের জন্য। তাহলে 12 দ্বারা গুণ করব, ভাগ করব, সরি 9 মাসের বের করতে হবে, 9 দ্বারা গুণ করব, 12 দ্বারা ভাগ করব। তাহলে এখানে 3 দিয়ে কাটলে 3, এখানে কাটলে 4, 4 দিয়ে কাটলে কত হবে? 150। তাহলে 3 15। তাহলে এখানে 3 15 45, 3 আর 150 গুণ করলে হবে 450 টাকা। তার মানে 450 টাকাটাই হবে সঠিক উত্তর। 9, 36, 81, 144 এর পরবর্তী সংখ্যাটি কত? তাহলে এখানে সিকোয়েন্সটা আমাদের দেখতে হবে আসলে হয়েছে কিভাবে। তাহলে এখানে 9, 36, 81, আমরা যদি 3 স্কোয়ার করি 9 হবে, অর্থাৎ 3 স্কোয়ার করলে 9, 6 স্কোয়ার করলে 36, তাহলে 3 3 6 3 9, 9 স্কোয়ার করলে 81, 9 3 12, 12 স্কোয়ার করলে 140, 12 3 15, তার মানে 15কে স্কোয়ার করলে যেটা হবে সেটাই পরবর্তী সংখ্যা, যেটা হবে 225। ট্রান্সলেশন অফ সে সাঁতার দিয়ে নদী পার হলো। সাঁতার দিয়ে নদী পার হলো, তাহলে এখানে হবে শি ক্রসড রিভার বাই সুইমিং, এখানে হবে সঠিক উত্তর শি ক্রসড রিভার বাই সুইমিং। হুইচ ইজ এ রং স্পেলিং? নেসেসারি, প্রসপেরিটি, ইনফ্লুয়েন্স, হ্যাপিনেস। তাহলে এখানে নেসেসারি, প্রসপারিটি বানানোটাই ভুল রয়েছে, কারণ এ রয়েছে এখানে, এটি হবে ভুল উত্তর। বাদ বাকি ইনফ্লুয়েন্স এবং হ্যাপিনেস ঠিক রয়েছে। দ্য কারেক্ট মিনিং অফ অ্যাট হোম। অ্যাট হোম বলতে বাড়িতে, বিষয়টা এমন নয়। অ্যাট হোম বলতে বোঝানো হয় কোনো কাজে দক্ষ, তাহলে এক্সপার্ট, এটা হবে সঠিক উত্তর। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? এটি হিসাব করতে গেলে 45তম প্রেসিডেন্ট হবে, এবং বর্তমানে যিনি রয়েছেন জো বাইডেন, তিনি 46তম। তবে আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেকাংশে, সেক্ষেত্রে 47তম প্রেসিডেন্ট তিনি হলেও হতে পারেন, সেটা সময় বলে দেবে। ভারত ও পাকিস্তানের মধ্যে তাশখন্দ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1966 সালে, যার মূল বিষয়বস্তু ছিল যে জাতিসংঘ সনদ অনুযায়ী শান্তিপূর্ণ উপায় গ্রহণ করবেন বলে এখানে। এছাড়াও রয়েছে পরস্পর অভ্যন্তরীণ বিষয়ে যে হস্তক্ষেপের বিষয়, এবং কারো বিরুদ্ধে প্রচারণা সংক্রান্ত এই জাতীয়। অর্থাৎ মেইন কথা ছিল 1961 সালে যে ভিয়েনা কনভেনশন ছিল, এই ভিয়েনা কনভেনশন মেনে চলার ব্যাপারে একমত হয়েছিল, সেটি হচ্ছে তাশখন্দ চুক্তি। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর যে রশ্মি বের হয় সেটা কোনটি? এখানে রঞ্জন রশ্মি না গামা রশ্মি, এটা নিয়ে কিন্তু একসময় প্রচুর পরিমাণে দ্বিধাদ্বন্দ্ব ছিল। মূলত এটা হবে মৃদু রঞ্জন রশ্মি, শুধু রঞ্জন রশ্মি নয়, মৃদু রঞ্জন রশ্মি, কারণ গামা রশ্মি কিন্তু আমাদের পৃথিবী এবং মানবের জন্য দুটোই ক্ষতিকর, সুতরাং গামা রশ্মিটা ভুল উত্তর ছিল এবং প্রচলিত উত্তর ছিল। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন, এটার কিন্তু ফুল ফর্ম একটু জেনে নেবেন, IAEA। অনেক সময় আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায়, এই প্রশ্নটা পরীক্ষার হলে পেলে আপনার মাথায় কি আসবে যে এটা কেমন একটা বিদঘটে টাইপের প্রশ্ন দিয়েছে, এটা তো কখনো পড়েনি।
পড়াই হয়নি। আসলে আপনি পড়েছেন কিন্তু বুঝতে পারছেন না। IAEA এটা দেখলে আপনার কিন্তু মাথায় অটোমেটিক্যালি আসবে যে হ্যাঁ, এটা তো সদর দপ্তর ভিয়েনা, এটা আমি জানি। হ্যাঁ, এটাই সেটা যে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন বা IAEA একই জিনিস। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। হোয়াইট হল কোথায় অবস্থিত? হোয়াইট হল এটি লন্ডনে অবস্থিত। বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালার অন্তর্ভুক্ত? সিয়াচেন হিমবাহ এটি অন্তর্ভুক্ত হিমালয়ের। সর্বশেষ যেটি রয়েছে, ক্যালকুলাস কে আবিষ্কার করেছিলেন? ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন একজন বিখ্যাত গণিতবিদ। তাহলে এখানে গণিতবিদের নামটা কি খুব সহজে আমরা বলতে পারি? তিনি হচ্ছেন প্রখ্যাত বিজ্ঞানী নিউটন। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ মডেল টেস্টে। শেষ মুহূর্তে আপনাদের জন্য আবারও জানিয়ে রাখি যে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা প্রস্তুতির জন্য আপনাদের সহায়তা করার জন্য একটি PDF শিট তৈরি করা হয়েছে, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিতের ব্যাখ্যা সহ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আপনারা যদি এটা খুব ভালোভাবে রপ্ত করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা পরীক্ষায় কোয়ালিফাই করবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে এবং স্লাইডে দেওয়া থাকবে, আপনারা সেটা দেখে আপনারা কিন্তু খুব সহজে আমাদের PDFটি সংগ্রহ করতে পারবেন। যে যেখান থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।